তো আজকে আমাদের ক্লাস আমাদের ভেক্টর নিয়ে। আমরা প্রথম ধাপে ভেক্টর কি, হোয়াট ইজ ভেক্টর নামে একটা ক্লাস করছি অলরেডি, যেখানে আমরা দূরত্ব এবং সরণের মাধ্যমে ভেক্টর অ্যাকচুয়ালি কি মানে রাখে তোমাদের কাছে ওইটা এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো চলো আমরা ভেক্টরে আরো অন্যান্য যে বেসিক গুলো আছে ওই বেসিক গুলোর দিকে এগিয়ে যাই। তো শুরু করা যাক ক্লাস। যারা আমার চ্যানেলে নতুন আসবে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। তো চলো আমরা শুরু করি। তো দ্বিতীয় ধাপের শুরুতেই প্রথমে আমরা যে সেগমেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ সাধারণ সূত্র বীজগাণিতিক সূত্র মেনে চলে না। তারপর আমরা ভেক্টর যোগ নিয়ে কথা বলবো। আগে একটু সাধারণ বীজগাণিতিক সূত্র মেনে চলে না, জ্যামিতিক নিয়ম মেনে চলে, এই কথাটা একটু জাস্টিফিকেশন দেখাই, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। মনে করো তুমি এইখানে আছো, এইখান থেকে এইখান পর্যন্ত গেছো এবং এইখান থেকে এইখান পর্যন্ত আসছো। তাহলে যদি তোমাকে আমি প্রশ্ন করি যে ভাই তোমার দূরত্ব কত, তোমার দূরত্ব কত, যে প্রশ্নটা করব তোমাকে যে তোমার দূরত্ব কত, এই দূরত্ব কতর উত্তরে আমরা কি বলতে পারি? আমরা যখন বলবো দূরত্ব কত তখন উত্তরে আমরা কি বলতে পারি? উত্তরে আমরা বলতে পারি যে স্যার সাপোজ আমি এদিক থেকে লাইক আর একটু কন্ডিশন দেই তোমাদের 3 কিলোমিটার গেলাম, 4 কিলোমিটার গেলাম এবং এদিক থেকে 3 কিলোমিটার গেলাম, এরকম গেলাম 3 কিলোমিটার 4 কিলোমিটার গেলাম, এদিক থেকে এদিকে গেছি, তারপর এখানে টার্ন নিয়ে এদিকে গেছি। যাওয়ার পর দূরত্ব কত? স্যার দূরত্ব 4 + 3, 4 + 3 7, দূরত্ব 4 + 3 7। তো এই অঙ্কটার সাথে তোমাদের একটা সাদৃশ্য অঙ্ক আছে, একটা সদৃশ অঙ্ক আছে, আমি বলবো অঙ্ক কোনটা। এখন যদি তোমাকে প্রশ্ন করি সরণ কত, তোমার সরণ হলো কতটুকু? তুমি এ থেকে বি বিন্দুতে গেলা, বি বিন্দুতে যাওয়ার পর বি থেকে সি বিন্দুতে গেলা, আর প্রশ্ন হচ্ছে তোমার সরণ কত? সেম গতকালের প্রশ্ন, তোমার সরণ কত? হ্যাঁ তুমি সরণ বলতে পারো যে স্যার সরণ এসি হবে, সরণটা আমার এসি হবে, আমিও মেনে নিলাম। এখন বললাম এসির মান কত? এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই যে এসি বললা, এই এসির মান কত? স্যার এসির মান তো স্যার আমরা বলতে পারতেছি না, এসির মান আমরা বলতে পারতেছি না। কেন বলতে পারতেছি না? কেন আমরা এসির মানটা বলতে পারতেছি না, বা এসির মান কতটুকু হইতে পারে, কত হইতে পারে? তো এইটা বোঝার জন্য আমার কার উপর ডিপেন্ড করতেছে, এসির মানটা টোটালি কার উপর ডিপেন্ড করতেছে? মনে করে দেখো তো তোমরা এই পরিমিতি চ্যাপ্টারে সাধারণ গণিতের পরিমিতি 9 যে সাধারণ গণিতের পরিমিতি, এখানে একটা অঙ্ক পড়ছিলা যে দুইজন ব্যক্তি আছে 120 ডিগ্রি কোণে পরস্পর থেকে যাওয়া শুরু করে, উদাহরণ এক্সাম্পলে অঙ্কটা ছিল 120 ডিগ্রি কোণে পরস্পর থেকে যাওয়া শুরু করে, একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পর তাদের সরাসরি দূরত্ব কত? তখন কিন্তু তোমাকে এখানে 120 ডিগ্রি কথাটা বইলা দেওয়া ছিল, 120 ডিগ্রি কথাটা বইলা দেওয়া ছিল। তার মানে এই অ্যাসিড ডিসটেন্সটা ডিপেন্ড করে এই থিটার উপর, যে থিটার মানটা এখানে 120 ডিগ্রি বলা ছিল, এই থিটার উপর ডিপেন্ড করে তোমার ওটার মান কত। স্যার থিটার উপর কিভাবে? একটু যদি আমরা খেয়াল করে দেখি মনে হবে স্যার আমরা এরকম একটা দাগ টানতাম, এখানে লম্ব আঁকতাম, লম্ব আঁকার পর আমরা এইটার মান বের করতাম, এইটার মান বের করতাম, পিথাগোরাস অ্যাপ্লাই করে এসির মান বের করতাম। এই যে পিথাগোরাস অ্যাপ্লাই করে তুমি মানটা বের করছিলা, এটা কি বীজগাণিতিক পদ্ধতি ছিল না জ্যামিতিক পদ্ধতি ছিল? স্যার জ্যামিতিক পদ্ধতি। তো একটা কনসেপ্ট দাঁড় করা যায় জ্যামিতিক পদ্ধতি। তো প্রশ্ন হচ্ছে যে 4 আর 3 7 যোগ করলে যে 7 হয়, আমি কি এখানে 7 বলতে পারবো? সাধারণ যে আমার যোগ বিয়োগের নিয়মটা আছে ওই নিয়মে কি আমি এটা বলতে পারবো যে ভেক্টর দুটো যোগ করলে সাধারণ বীজগণিতের নিয়মে হয়? না স্যার আমরা বলতে পারবো না, এখানে কোণের একটা ফ্যাক্টর আছে। তো ঘটনা হচ্ছে এর মানটা কত হবে, ভেক্টর যে মানটা সেই মানটা আসলে কত হবে? এটা বোঝার জন্য আমরা একটু ভিন্ন ভিন্ন কালারের নিই। মনে করো একটা পিঙ্ক কালার দিয়ে দেখি আমরা। স্যার এটা এই দিক বরাবর হইতে পারতো, পিঙ্ক কালার এই দিক বরাবর হইতে পারতো,
স্যার আমি একটা ইয়েলো কালার নিই, স্যার দিকটা এদিক বরাবর হইতে পারতো। আচ্ছা, এফ বিসির দাগটা আমরা বিসি কে চেঞ্জ করতেছি, বিসির যে অবস্থানটা আছে এই অবস্থানটা চেঞ্জ করতেছি। সবাই আমরা ভালো করে বুঝতেছি আমরা যে বিসির অবস্থান চেঞ্জ করতেছি। এখন দেখো দিকটা স্যার এইদিকে হইতে পারতো, এবং লাস্টলি আরেকটা কি হইতে পারতো, স্যার দিকটা এই বরাবর হইতে পারতো, এই উল্টা দিকে হইতে পারতো। তো তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি, এই যে আমার এসির মানটা আছে, এইখানে সি, এইখানে সি, এইখানেও সি, এইখানেও সি, এসির মানটা সর্বোচ্চ কতটুকু হইতে পারে? তোমাদের কাছে যদি প্রশ্ন করি স্যার সর্বোচ্চ হবে কখন, স্যার যদি 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, স্যার যদি 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে তবে আমার এই মানটা কি হবে, সবচেয়ে বড় হবে। কার সমান হবে? 7 এর সমান হবে। এদিকে 4 আর এদিকে 3, মোট 7 এর সমান হবে। ঠিক আছে, কিন্তু যদি 180 ডিগ্রি কোণ উৎপন্ন না করে যদি তোমার -180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, -180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন কি হবে? তখন কি হবে, যে এখান থেকে তোমার এখানে আসলে 180 ডিগ্রি আর এখানে যে -180 ডিগ্রি মানে উল্টা দিকে বিপরীত দিকে এসে পড়ে, তার দিক হচ্ছে এদিকে, তার দিক হচ্ছে এদিকে। তাহলে গত ক্লাসে আমরা শিখছিলাম যে মান হবে স্যার 1, মান হবে কত? 1। তার মানে আমরা কি বলতে পারি এই ক্ষেত্রে, স্যার এর উত্তর 1 to 7 যে কোনো সংখ্যায় হতে পারে, 1 to 7 যে কোনো সংখ্যায় হতে পারে। বাট ডিপেন্ড করে কার উপর? ডিপেন্ড করে কোণের উপর, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে এর মান কত হবে, কারণ এখানে আমার কোনো অন্য কোনো কন্ডিশন বলা নাই। আমি আবার বলতেছি যে ভেক্টরের যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলে না। আমি যদি -180 ডিগ্রি মানে পরস্পর বিপরীত যদি দেখাই, তাহলে বিয়োগফল কত হবে? স্যার 4 বিয়োগ 3, 4 বিয়োগ 3 হলে মান কত হবে? স্যার 1 হবে। তার মানে উত্তরটা কি দাঁড়াতেছে, যে স্যার এত থেকে এত। এবং আরো আমরা বলতে পারি যে যদি আমরা মান না জানতাম তাহলে বলতাম 0 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যা হইতে পারতো। 0 থেকে 7, স্যার 0 কেন? 0 কেন? স্যার যেহেতু আমরা ভেক্টরের মান নিতেছি, এর সর্বনিম্ন মান কত হইতে পারতো? সাপোজ এই এ বি আর বিসি সমান হয়ে গেছে, এ বি আর বিসি ভেক্টর পরস্পর সমান, মানে সমান, তখন তুমি বিয়োগ করলে মানে এ বি মাইনাস বিসি করলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 to 7 যে কোনো সংখ্যাই হতে পারতো। আর এই ক্ষেত্রে আমাদের আনসারটা কি আসবে, যে যেহেতু আমাদের মান দেয়া আছে, এই ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে 1 to 7 যে কোনো সংখ্যা, 1 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যা হইতে পারে। ক্লিয়ার? তো আমরা একটা স্টেটমেন্ট ক্লিয়ার হইলাম যে ভেক্টর যোগ এর যোগ বিয়োগ সাধারণ নিয়ম মেনে চলে না, বরং সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলে না, বরং জ্যামিতিক নিয়ম মেনে চলে। তো এই বিষয়টা বোঝার পর আমরা এখন যাব যে আচ্ছা বীজগাণিতিক নিয়ম মানলে কি রকম বীজগাণিতিক নিয়ম মানে কোন বীজগাণিতিক নিয়মটা সে মেনে চলবে, এই বিষয়গুলো আমরা একটু এখন দেখার চেষ্টা করব। আমি বোর্ড ক্লিয়ার করে দিচ্ছি, আশা করি কারো কোনো প্রবলেম নাই। তো এই ক্ষেত্রে আমরা যদি আসি, তো প্রথম একটা বিষয় নিয়ে কথা বলবো যে কি কি সূত্র আছে। প্রথম সূত্রটা হচ্ছে ত্রিভুজ সূত্র। প্রথম সূত্রটা কি? ত্রিভুজ সূত্র। এটা একদম মজার একটা বিষয়, এটা একদম মজার একটা বিষয়। সেটা কি, যে একজনের মাথার উপর আরেকজনের পা থাকবে, একজনের মাথা, এই তীর চিহ্নটাকে মাথা বলবো। আমি একটু বলে রাখি এখানে একটা কথা, যে এটাকে বলা হয় কি স্টার্ট পয়েন্ট বা পাদবিন্দু, আর এটাকে বলা হয় কি শীর্ষবিন্দু। এটাকে বলা হয় কি পাদবিন্দু, আর এটাকে বলা হয় কি শীর্ষবিন্দু। মানে এটা পা আর এটা মাথা। আচ্ছা, এবি। তো এবি ভেক্টরের মাথার উপর তথা শীর্ষের উপর, এবি ভেক্টরের মাথা বা শীর্ষের উপর যদি আরো একটা ভেক্টর নেওয়া হয় বিসি, এবি ভেক্টরের মাথা বা শীর্ষের উপর যদি আরেকটা ভেক্টরের নেওয়া হয় বিসি, আমি আবার বলতেছি, একটি ভেক্টরের মাথার উপর আরেকটি ভেক্টরের পা অবস্থান করবে, একটা ভেক্টরের মাথার উপর আরেকটা ভেক্টরের পা অবস্থান করবে। তবে এটা আমার 1 নাম্বার ভেক্টর ছিল, এটা আমার 2 নাম্বার ভেক্টর ছিল। তবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে অঙ্কিত ভেক্টর লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এই যে দুইটা ভেক্টর যে যোগফলকে আমরা কি বলি? লব্ধি বলি বা রেজাল্টেন্ট বলি। এই রেজাল্টেন্টের মানটা শো করবে এই দিক বরাবর।
তো আমরা যদি একটু আবার বলি যে একটি ভেক্টরের শীর্ষে অপর একটি ভেক্টরের পাদবিন্দু অবস্থিত হলে তবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষের দিকে অঙ্কিত ভেক্টর লব্ধির মান ও দিক নির্দেশ করে। যদি কোনো ভেক্টরের শীর্ষবিন্দুর উপর অপর একটি ভেক্টরের পাদবিন্দু অবস্থিত হয় তবে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু হতে ভেক্টরের এখানে দ্বিতীয় হবে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে অঙ্কিত ভেক্টর লব্ধির মান ও দিক নির্দেশ করে। তো এইটা তো আমরা সবসময় চিনবো না, এই তীর চিহ্নগুলো আমরা সবাই প্যাচ লাগাই। তো তখন দুইটা পয়েন্ট, কি পয়েন্ট মনে রাখবা, লব্ধি ভেক্টর এবং প্রথম ভেক্টর একই বিন্দু থেকে উৎপন্ন হয়। এই দেখো, লব্ধি আর প্রথম ভেক্টর একই বিন্দু থেকে উৎপন্ন হয়। লব্ধি এবং দ্বিতীয় ভেক্টর একই বিন্দুতে শেষ হয়, এই কথাটা মনে রাখবা। লব্ধি এবং দ্বিতীয় ভেক্টর একই বিন্দুতে শেষ হয়, যদি মনে রাখো তাহলে কি তোমরা এই মানটা পারবা। আর এই সূত্রটার নামই হচ্ছে ত্রিভুজ সূত্র, যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। মনে রাখবা, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই ত্রিভুজ সূত্রটা। তো বাচ্চারা, আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে ত্রিভুজ সূত্র। তো চলো আমরা যাবো আমাদের পরবর্তী সূত্রে। বোর্ড ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ডান পাশে কি লেখা আছে, দুই বা ততোধিক ভেক্টরের যোগফলকে তাদের লব্ধিও বলা হয়। বল বা বেগের লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে ভেক্টর যুগের পদ্ধতি অনুসরণ করা হয়। তোমরা যখন আরেকটু বড় ক্লাসে উঠবে, আমরা যখন আরেকটু হায়ার স্টাডিজে যাব, তখন দেখবো কি আমরা বল বা বেগ দুইটাই একটা ভেক্টর রাশি, দুইটাই ভেক্টর রাশি, বল এবং বেগ ভেক্টর রাশি, তাদের মান নির্ণয়ের ক্ষেত্রে ভেক্টর যুগের এই পদ্ধতিটা অনুসরণ করা হয়, ভেক্টর পদ্ধতি অনুসরণ করা হয়। ঠিক আছে, আচ্ছা। তো চলো আমাদের পরবর্তী সূত্রটা, পরবর্তী সূত্রটার নাম কি বলতো বাচ্চারা? পরবর্তী সূত্রটার নাম কি? বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রের আগে আমাদের আরেকটা সূত্র আছে, যার নাম হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। বহুভুজ সূত্রে আমাদের আরেকটা সূত্র আছে, নাম হচ্ছে সামান্তরিক সূত্র। তো চলো আমরা একটা সামান্তরিক সূত্রটা দেখবো। আর সামান্তরিক সূত্রটা দেখার জন্য দেখি আমরা কি করা যায়। আমাদের সামান্তরিক সূত্রটা আছে, আমাদের একটা সামান্তরিক আঁকতে হবে। তো আমরা একটা সামান্তরিক আঁকবো, চলো আঁকি, আমার সাথে সাথে আঁকো তোমরাও। তো সামান্তরিক সূত্রটা আসলে ত্রিভুজ সূত্রের অনুসিদ্ধান্ত হিসেবে ব্যবহৃত হয়। স্যার বুঝলাম না কথা। সামান্তরিক সূত্র ত্রিভুজ সূত্রের অনুসিদ্ধান্ত হিসেবে ব্যবহার করা হয়। কেন? আমি তোমাদের সামান্তরিক আইকা দেখাচ্ছি, তারপর বুঝবা কেন, উত্তরটা কেন। চলো আমরা সামান্তরিকটা আঁকার চেষ্টা করতেছি। আচ্ছা, আমরা স্ট্রেট লাইন দিয়ে আঁকি, পরে আমি ব্যাখ্যা করতেছি কেন এটা হয়। এই আমাদের সামান্তরিক, এই হচ্ছে আমাদের সামান্তরিক। সাপোজ তো এখানে আমরা দেখতে পারতেছি আমাদের ভেক্টরগুলো কি আছে বলতো? আমাদের ভেক্টরগুলো কি আছে? এই দিক বরাবর আমরা একটা ভেক্টর, দুইটা ভেক্টরের পরিবর্তে একটা ভেক্টর নিলাম ইউ, আর এদিক বরাবর একটা ভেক্টর নিলাম ভি। আর তাহলে তো এটা লব্ধি, ইউ প্লাস ভি আর ইকুয়ালস টু ইউ প্লাস ভি নির্দেশ করবে লব্ধি। আচ্ছা, এই যে লব্ধিটা আছে, এই লব্ধিটাকে কি আবার আমি এইভাবে লিখতে পারি, এইটা আর এইটা। দেখো দেখি, এটা যদি লব্ধি হয় তাহলে এটা তার একটা ভেক্টর আর এটা তার একটা ভেক্টর। এখন কথা হচ্ছে, স্যার এই ভেক্টর আর এই ভেক্টর তো সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তার মানে দাঁড়াচ্ছে স্যার এই যে ভেক্টরটা আপনি লিখলেন, এই ভেক্টরের ধারক রেখা আর এই ভেক্টরের ধারক রেখা তো পরস্পর সমান্তরাল। হ্যাঁ, অবশ্যই সমান্তরাল, কারণ বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এই ভেক্টরের ধারক রেখা সমান এবং সমান্তরাল, এই দুইটা ভেক্টরের ধারক রেখাও পরস্পর সমান্তরাল। তার মানে দেখো, এইখানে মেইনলি দুইটা ত্রিভুজ সূত্র দিয়ে তুমি নির্দেশ করতেছো সামান্তরিক সূত্রটা। আর বলা হয় কি, সন্নিহিত বাহু। সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশিত হলে, সন্নিহিত মানে কি? পাশাপাশি। এই আরেকটা ভেক্টর পাশাপাশি, একটা ইউ ভেক্টর একটা ভি ভেক্টর। সামান্তরিকে সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশিত হলে তাদের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা লব্ধির মান নির্দেশ করে। এই তোমার একটা ভেক্টর ইউ, এই তোমার একটা ভেক্টর ভি, আর এই দেখো তাদের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা লব্ধির মান ও দিক নির্দেশ করতেছে। আসলে কি ত্রিভুজ সূত্র থেকে আমরা হুবহু এই জিনিসটা ব্যাখ্যা করতে পারি, এটা ভি এর সমান, এটা আমাদের ইউ এর সমান, আরামসে ব্যাখ্যা করতে পারি। তাই এখানে একটা স্টেটমেন্ট লেখা আছে, খুব ভালো করে একটু দেখে নাও। এটা বোধহয় তোমাদের বইয়ে ওরকম ভাবে এখনো ক্লিয়ার লিখে নাই, তাই আমি আবার বলতেছি, সবাই একটু ভালো করে দেখো। যে এখানে যে কথাটা আমরা বলতেছিলাম
যে ইউ ভি দুইটা ভেক্টর, দেখো একটু বোল্ড করে লিখছি, তাদের কর্ণ ইউ ও ভি এর ছেদবিন্দুগামী ভেক্টর সূচক ছেদবিন্দুগামী ভেক্টরের দ্বারা মান ও দিক সূচিত হয়। তারপরে ছেদবিন্দুতে যে কর্ণটা আসবে তার মান ও দিক দ্বারা সূচিত হয়। ভেক্টর যুগের ত্রিভুজ বিধির অনুসিদ্ধান্ত হিসেবে ভেক্টর যুগের সামান্তরিক বিধি ব্যবহৃত হয়। এই কথাটা মনে রাখবা। আর লব্ধি বা বলের ক্ষেত্রে যে কথাটা আছে এখানে তো বলেই দেওয়া আছে, তো তোমরা আশা করি অনেকেই বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো যে বিষয়টা কি ছিল, ভেক্টরের এই মানেটা কি ছিল। ক্লিয়ার? তো এই ছিল আমাদের সামান্তরিক সূত্র। তার মানে আমরা কি শিখলাম স্যার? ভেক্টর যুগ সূত্র শিখলাম, ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র শিখলাম, ভেক্টর যুগের সামান্তরিক সূত্র শিখলাম। তো চলো দেখি এখন আরেকটা সূত্র দেখি কি আছে ভেক্টর যুগের। আমরা এখন ভেক্টর যুগের বহুভুজ সূত্র শিখবো। বহুভুজ সূত্র শিখবো, এটাও আমরা দেখাবো যে ত্রিভুজ সূত্রের অনুসিদ্ধান্ত। বহুভুজ সূত্রটাও ত্রিভুজ সূত্রের যে অনুসিদ্ধান্ত এটা আমি দেখাই দেবো তোমাদের আজকে। চলো শুরু করি। তো আমাদের ভেক্টর নিতে হবে। এই আমাদের একটা ভেক্টর, এই আরো একটা ভেক্টর, এই আরো একটা ভেক্টর, এই আরো একটা ভেক্টর, এই আরো একটা ভেক্টর। আচ্ছা, তো বাম পাশের কথাটা একটু ভালো করে মিলাবা। যদি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, তো আমি আপাতত এটা লব্ধির দিকটা দেখাইলাম না, আমি এটা লব্ধিটা শুধু এরকম একটা টান দিয়ে আমি অ্যাড করে দিলাম। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, তো n এর মান কত বাচ্চারা বলো তো? n এর মান কত স্যার? 1 2 3 4 5 6 স্যার 6, মানে এটা ষড়ভুজ। n-1 সংখ্যক একই ক্রমে মানে কি? একজনের মাথার উপর আরেকজনের পা, একজনের মাথার উপর আরেকজনের পা, একজনের মাথার উপর আরেকজনের পা, এইভাবে যাইতেছে। এই দেখো, একজনের মাথার উপর আরেকজনের পা, একজনের মাথার উপর আরেকজনের পা, একজনের মাথার উপর আরেকজনের পা, মাথা পা, মাথার উপর পা যদি থাকে, তার মানে n-1 কত স্যার? 5। দেখো 5 জন এইভাবে। তবে অপর বাহুটি বিপরীত ক্রমে লব্ধির মান ও দিক নির্দেশ করে স্যার? বিশ্বাস করি না। অপর বাহুটি বিপরীত ক্রমে লব্ধির মান ও দিক নির্দেশ করে স্যার? বিশ্বাস করি না। কেমনে হয়েছে? খেলুম না, মানি না স্যার। এই যে লাল কালিতে যে ভেক্টরটা দেয়া আছে এটা লব্ধির মান ও দিক নির্দেশ করে, কিন্তু স্যার কেন? ওয়াই? জাতি জানতে চায়। আচ্ছা, জাতিকে আমরা অবশ্যই জানাবো। কেন জানাবো জাতিকে? আমরা এই দুইটা যদি যোগ করি তাহলে বলো, মনে করো যে আমরা একটু ছোট ছোট করে লিখে দিই। এ একটা ভেক্টর এ, এ একটা ভেক্টর বি, টান দিয়ে নিচে, এইখানে ভেক্টর সি, এইটা ডি, এইটা ই, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের টোটাল আর। তো এটা হচ্ছে আমাদের আর1। আর1 এর মান কত কে বলতে পারবো? বলো দেখি আর1 কত বাচ্চারা, বলো দেখি আর1 ইকুয়াল টু কত স্যার? এ প্লাস বি, এ প্লাস বি। আর1 কি? এ প্লাস বি। আচ্ছা, এখন যদি আমরা আর একটা আঁকি, এইখানে যদি একটা আঁকি, ও স্যার এটা কি করলেন? এখন তো স্যার এইটা, এইটা আর এইটা আবার ত্রিভুজ সূত্র উৎপন্ন করছে, আর এটা হচ্ছে নতুন লব্ধি আর2। তাহলে আর2 ইকুয়ালস টু কি স্যার? আর2 ইকুয়ালস টু আর1 প্লাস সি। তার মানে কি লিখতে পারো স্যার? এ প্লাস বি প্লাস সি। বুঝতে পারছি না পারি নাই? আচ্ছা, তো চলো আরেকটা অ্যাড করি, এইখানে অ্যাড করলাম। ইয়া, এখন কি হলো স্যার? আর2 ডি মিলে তো আরেকটা ত্রিভুজ সূত্র পড়ে, যেটা আমাদের কি আর3 মিন করে, আর3। তো এখন আমরা বুঝতে পারতেছি আর3 মানে কি হবে। এখন আগের মতো আর2 প্লাস ডি লিখবো না, একবার লিখে ফেলি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ওকে, ডি লিখে ফেললাম। এখন দেখো লাস্টলি আমাদের আর কি নির্দেশ করে স্যার? আর তো নির্দেশ করে আর3 প্লাস ই। তার মানে কি? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এখন আমি যদি বলি এইটাও তোমাদের ত্রিভুজ সূত্রের একটা অনুসিদ্ধান্ত, কোনো ভুল হবে কি? না স্যার, কোনো ভুল হবে না। তার মানে সূত্রটা কি? বহুভুজ সূত্রটা কি স্যার? যদি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের n-1 সংখ্যক বাহু একই ক্রমে থাকে, তবে অবশিষ্ট বাহুটি বিপরীত ক্রমে লব্ধির মান ও দিক নির্দেশ করে। খুব সুন্দর একটা কথা ছিল। তো আমরা এই জায়গাটা বুঝতে পারলাম, আশা করি সবাই ক্লিয়ার। আমরা বোর্ডটা মুছে দিব, বোর্ডটা মুছে দিব।
ওকে, এখন আসবো আমরা শূন্য ভেক্টর নিয়ে কিছু কথা বলবো। তোমাদের অনেকেরই মাথার ভিতরে একটা কথা ছিল শূন্য ভেক্টর নিয়ে, তোমাদের একটু কনফিউশন ছিল। চলো শূন্য ভেক্টরটা কনফিউশনটা দূর করি। মনে করো এ বি একটা ভেক্টর আছে তোমার কাছে, এ বি একটা ভেক্টর আছে, এই তোমার এ বি ভেক্টর। এখন তুমি এমন একটা ভেক্টর নিলা, তুমি বললা যে স্যার আমি এ বি ইকুয়ালস টু বি এ কে লিখতে পারি এ বি ইকুয়ালস টু এ বি হচ্ছে ভেক্টরটা আমার, এটা এ আর এটা বি। তো তোমার কাছে প্রশ্ন করলাম যে স্যার আমি এ বি ইকুয়ালস টু বি এ লিখতে পারবো কি পারবো না? স্যার কখনো লিখতে পারবো না। কেন? কারণ স্যার এই দুইটার দিক তো পরস্পর ভিন্ন। তাই এ বি ইকুয়ালস টু বি এ লিখতে পারবো, তবে একটা কেসে, সেটা কি? এখানে একটা মাইনাস হবে। তো তোমরা পদার্থের একটা অঙ্ক করছিলা যে গতি চ্যাপ্টারে, এরকম ছিল যে দক্ষিণ দিক থেকে একটা গাড়ি আসতেছে, উত্তর দিক থেকে একটা গাড়ি আসতেছে, একটা গাড়ির দিক ঋণাত্মক ধরে নিছিলাম, একটা গাড়ির দিক বা ব্যাগের আগে একটা মাইনাস চিহ্ন দিছিল যে তারা পরস্পর বিপরীতমুখী বুঝাইতে। সেম কাহিনীটা এখানে হইতেছে। তো এখন তোমার যদি বলি এ বি প্লাস বি এ সমান কত? এ বি প্লাস বি এ সমান কত? স্যার 0। কারণ দুইটা ভেক্টরের মান সমান কিন্তু দিক পরস্পর বিপরীতমুখী, তাই তাদের মান কি? 0। এদেরকে কি নামে বলা হয়? এই আমাদের নাল ভেক্টর, নাল এন ইউ এল, নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের উৎপত্তি। এই ছিল আমাদের নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের উৎপত্তি। দেখো এখানে কি বলছি, যে ভেক্টরের পরম মান 0, হ্যাঁ যে ভেক্টরের মান 0, যার দিক নির্ণয় করা যায় না, যার দিক নির্ণয় করা যায় না তাকে কি বলে? শূন্য ভেক্টর। তার মানে শূন্য প্রতীক দ্বারা সূচিত করা হয় এই একমাত্র ভেক্টর যার নির্দিষ্ট দিক বা ধারক রেখা নেই, নির্দিষ্ট দিক বা ধারক রেখা নেই। এই একমাত্র ভেক্টর যার নির্দিষ্ট দিক বা ধারক রেখা নেই। কথা ক্লিয়ার? একদম খুব সুন্দরভাবে। তো তোমাদের ভিতরে একজন হয়তো বা প্রশ্ন করছিল আমাকে যে স্যার শূন্য ভেক্টরের ধারক রেখা কি হবে? আশা করি সে এখন ক্লিয়ার হয়ে গেছে। চলো আমরা পরবর্তী ধাপে যাই। এটা হচ্ছে তোমাদের ভেক্টরে কিছু বিধি আছে, মানে নিয়ম আছে, নিয়ম মেনে কাজ করে। সেই নিয়মগুলা যেমন এখানে কি আছে? ইউ প্লাস ভি আর ভি প্লাস ইউ। এটাকে আমরা কি নামে চিনবো বলো দেখি? এটাকে আমরা বলি বিনিময় বিধি। কি বিধি বলি? বিনিময় বিধি। আচ্ছা বিধিগুলো একটু লেখা রাখো তোমরা ভালো করে, তোমাদের এত বেশি লাগবে না, তবে একটু লেখা রাখো যে বিনিময় বিধি। ঠিক আছে? 2 নাম্বার যে বিধিটা আছে দেখো, এখানে কি হচ্ছে? ব্র্যাকেটের অবস্থানে চেঞ্জ হচ্ছে, যে ইউ প্লাস ভি প্লাস ডব্লিউ আর এখানে ব্র্যাকেটে চেঞ্জ হচ্ছে। এই বিধিটার নাম হচ্ছে সংযোজন বিধি। 2 নাম্বার বিধিটার নাম হচ্ছে সংযোজন। সংযোজন লেখা ব্র্যাকেটে লেখা রাখবা, ব্র্যাকেটের গুটিবাজি, মানে ব্র্যাকেটের অবস্থান পরিবর্তন হলে তাকে কি বলে? সংযোজন। অনেক সময় সহযোজনও বলা হয়। আচ্ছা, কোন একটা ভেক্টরের সাথে নাল ভেক্টর যোগ করলে ওই ভেক্টরটাই থাকে। কোন একটা ভেক্টরের সাথে যদি নাল ভেক্টর যোগ করো বা নাল ভেক্টরের সাথে যদি কোন একটা ভেক্টর যোগ করো, তবে ওই ভেক্টরটাই পাওয়া যায়। আর এই বিধিটার নাম হচ্ছে অভেদকের অস্তিত্বশীলতা। অভেদক, অভেদকের অস্তিত্বশীলতা, অভেদকের অস্তিত্বশীলতা, যে তুমি মান যোগ করতেছো কিন্তু তার মানের কোনো পরিবর্তন হইতেছে না। নাম কি? অভেদকের অস্তিত্বশীলতা। 4 নম্বরে আসো। এটা কি? সেম সেম ভেক্টর, বিপরীতমুখী ভেক্টর, আমরা যে কাজটা করলাম যোগ করলে 0 হইতেছে, এইটাকে বলে বিপরীতকের অস্তিত্বশীলতা। বিপরীতকের অস্তিত্বশীলতা, বিপরীতকের অস্তিত্বশীলতা, বিপরীতকের অস্তিত্বশীলতা। ঠিক আছে? 5 নাম্বারটাকে বলে যুগের অনন্যতা। মানে তুমি যদি সেম জিনিস যোগ করো বা সেম জিনিস বিয়োগ করো, আমরা জানি বিয়োগ যুগের একটা বিশেষ রূপ, বিয়োগ যুগের একটা বিশেষ রূপ। তুমি যদি যোগ বা বিয়োগ করো মান কিন্তু সেম থাকে। এটা কিভাবে হয়? এই মানটা বের হয় কিভাবে বলো দেখি? এই মানটা বের হয় কিসের মাধ্যমে বের হয় বলো তো বাচ্চারা? এই মানটা বের হয় তোমাদের যুগের অনন্যতা বলে। কি বলে? যুগের অনন্যতা। এই মানটাকে কি বলে?
যুগের অনন্যতা। আমি আবার বলতেছি যে এই যে মানের কোনো পরিবর্তন হইতেছে না, এটার নাম কি? যুগের অনন্যতা। ওকে, দেখো এইটাকে বলে গুণের অনন্যতা। যে তুমি যে গুণ করো মানের কোনো পরিবর্তন হয় না, তাকে বলে কি? গুণের অনন্যতা। এখানে এম একটা ধ্রুবপদ, মানে 3 4 5 6 এরকম একটা সংখ্যা, এনও একটা 3 4 5 6 এরকম একটা সংখ্যা, আর ইউ হচ্ছে শুধুমাত্র ভেক্টর। তার মানে এম এন কি? স্কেলার মান, আর ইউ কি? ভেক্টর মান। মানে কোনো পরিবর্তন হয় না, তাকে কি বলে? যে গুণের অনন্যতা বলতে পারো। এটা হচ্ছে লগা শূন্য দ্বারা কোনো কিছু গুণ করলে কি হয়ে যাবে? শূন্য ভেক্টর দ্বারা যদি গুণ করো তার মান 0 হয়ে যাবে। 8 নাম্বারটাকে বলে গুণের অভেদক। যে গুণ করতেছো কিন্তু মানের পরিবর্তন হইতেছে না। 8 নাম্বারটাকে বলে কি? গুণের অভেদক। 9 নাম্বারটা তো বুঝতে আসছো, দিকের পরিবর্তন কখন হয়, দিকটা কখন পরিবর্তন হয়, এটা দিকের পরিবর্তন বুঝেছে 9 নাম্বার। এবং 10 নাম্বারকে বলে বন্টন বিধি। 10 নাম্বারকে বলে বন্টন বিধি। 10 নাম্বারকে বলে বন্টন বিধি। মাইন্ড ইট, এম এন এখানে স্কেলার মান, এম আর এন কি? স্কেলার মান। এটাকে বলে কি? বন্টন বিধি। তো এই ছিল আমাদের ভেক্টরের বেশ কিছু বিধি বা নিয়ম, যেগুলো ভেক্টর মাইনে চলে। এগুলো থেকে প্রায়শই এমসিকিউ আসে, প্রায়শই এমসিকিউ আসে, তো একটু ভালো করে খেয়াল রাখবা বিধি বা নিয়ম। আচ্ছা, আমরা বোর্ড মুছে দিই, আমাদের পরবর্তী সেকশনে যাই। ভেক্টরের গুণিতক, ভেক্টরের সংখ্যা গুণিতক বা স্কেলার গুণিতক, যে আমরা এম দ্বারা যে গুণ করতেছিলাম এই গুণটা। চিত্র দেখা বা মান দেখে এত বেশি ঘাবড়ানো কিছু নাই, সিম্পল বিষয় বুঝো। গুণটা দুইটা সিস্টেমে হইতে পারে। এক, যদি শূন্যের সমান হয়, আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি যে সংখ্যাটা শূন্য হয়, যে m ইকুয়ালস টু 0 হয়, গুণফল কি হবে? 0। ক্লিয়ার। 2 নাম্বার কাহিনী হচ্ছে যদি m ইকুয়ালস টু 0 না হয় তবে কি হইতে পারে? স্যার দুইটা কথা। এক, m এর মান শূন্য থেকে বড়, মানে ধনাত্মক সংখ্যা, তখন কি হবে? যেদিকে ইউ এর দিক আছে, ইউ এর দিক বরাবরই হবে। এম ইউ এর দিক কি হবে? এই দেখো, এই দিক বরাবরই এম ইউ হবে। কখন? যদি তোমার কি থাকে? শূন্য থেকে বড় হয়, ইউ এর সাথে একমুখী হবে। কিন্তু যদি বিপরীতমুখী হয় কখন হবে? যদি এম এর মান লেস দেন 0 তথা নেগেটিভ সংখ্যা হয়, মাইনাস সংখ্যা হয়, তখন কি ভেক্টরের দিক চেঞ্জ হয়ে যাবে না? অলরেডি আমরা শিখেছি ভেক্টরের দিক চেঞ্জ হয়ে যাবে। এটাই বলছে যে এ লেস দেন 0 হলে ইউ এর দিকের বিপরীত দিক। এবং উভয় ক্ষেত্রেই কিন্তু তোমাদের বন্টন সূত্র হিসেবে যদি তুমি ফেলাও এখানে, উভয় ক্ষেত্রে কিন্তু তোমাদের কাজ করতে পারবা। উভয় ক্ষেত্রে কিন্তু তোমাদের মান সেমই থাকবে, ত্রিভুজ সূত্র মান সেমই থাকবে। ওকে, আচ্ছা। তো এই ছিল যে স্কেলার গুণগুলা করলে কিভাবে কাজ করা লাগে, এই কাজগুলো আমরা এখানে করলাম। ঠিক আছে, স্কেলার মান চেঞ্জ করার পর আমরা এখন পরবর্তী সেগমেন্টে যাব একটু আমরা। তো চলো দেখি আমাদের পরবর্তী সেগমেন্টটা কি। পরবর্তী সেগমেন্ট হচ্ছে আমাদের লাস্ট পার্ট, ভেক্টরের লাস্ট পার্ট। কিছু শর্টকাট কথাবার্তা যেগুলো পরীক্ষাতে এমসিকিউ আকারে আসে। দুটি ভেক্টরের ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হলে এদের একটিকে অপরটির সংখ্যা গুণিতক আকারে প্রকাশ করা যায়। যেমনটা আমরা প্রকাশ করতে পারছি কোথায়? ওই যে এম ইউ এম ভি দ্বারা প্রকাশ করতে পারছি। ওকে, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য একই ক্রমে সূচিত হলে ভেক্টর ত্রয়ের যোগফল শূন্য। হ্যাঁ, অবশ্যই যোগফল শূন্য হবে, কেন হবে না? এই দেখো, আমরা একটু যদি দেখি যে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর এবং এই একটা ভেক্টর। নরমালি ওই এই দুইটার যোগফল তো সমান ছিল, কিন্তু যদি তুমি দিক উল্টা করে দাও তাহলে কি যাবে? তারা আইসা 0 হয়ে যাবে। একই ক্রমে হলে তাদের যোগফল কত হবে? শূন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভস, পরীক্ষাতে আসে প্রায়শই। তিনটি বিন্দু এবিসি সমরেখা হবে, এবিসি সমরেখা হবে। দেখো তোমাদের এবিসি তিনটা রেখা দেখাই। একটা রেখা আছে, এখানে এ আছে, বি আছে এবং সি আছে। এ, বি এবং সি আছে। তারা সমরেখা হবে যদি তোমার যে এরকম নিয়মটা খাটে, যে m ইকুয়ালস টু ইউ প্লাস ভি। দুইটা ভেক্টর আছে যে এতটুকুর মান এম ইউ আর এটার মান এম ভি যদি হয়, তবেই তারা সমান হবে, সংখ্যা গুণিতকের সমান হয়, যে কথাটা বলতেছিলাম। ঠিক আছে, দুটি ভেক্টরের ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হলে এবং তাদের দিক একই হলে, অভিন্ন বা সমান্তরাল হলে তাদের দিক একই হলে তাদের সদৃশ ভেক্টর বলা হয়। তো এই সংজ্ঞাটাও প্রায়শই 1 নাম্বারের জন্য পরীক্ষাতে আসে, যে সদৃশ ভেক্টর কাকে বলে। তোমরা সদৃশ ভেক্টরের সংজ্ঞাটাও শিখে গেলে। যে ভেক্টরের দৈর্ঘ্য 1
মানে যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বলে, এবং পরবর্তীতে বড় ক্লাসে শিখবা যে তাদেরকে দিক নির্দেশক ভেক্টর বলে, এবং তাদেরকে আই, জে, কে এইভাবে টুপি পরায়া দেওয়া হয়। আই, জে, কে টুপি পরায়া দেওয়া হয়। এর ডিপে জানার দরকার নেই, এতটুকুই জানো। ক্লিয়ার? ডিপের জন্য আমরা পরবর্তী সেগমেন্টগুলোতে আলোচনা করব। আমরা বোর্ডটা আবারও মুছে দিই। এই কথাবার্তাগুলো তোমাদের এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল।